ওয়েলকাম টু অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউট। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে আমাদের প্রাইমারি টেট, যেটা 24শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল, সেই প্রাইমারি টেটের যে প্রশ্নপত্র, অনেকেই অনেক রকম ভাবে প্রশ্নপত্র নিয়ে ব্যাখ্যা করছে। তো আমি আমার যতটুকু স্বল্প জ্ঞান বা আমার অ্যানালাইসিস থেকে আমি আজকে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার যে 30টা প্রশ্ন রয়েছে, সেই 30টা প্রশ্নের যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়া যায় তার একটা আমি চেষ্টা তোমাদের সামনে করছি। কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার উত্তরগুলো দিলে ভালো হয়। তোমরা আমাকে ইনবক্সে জানিয়েছো বা পার্সোনালি অনেকে মেসেজ করে বলেছো যে স্যার একটু ইভিএস এর যদি ডিটেলস অ্যানালাইসিস করে দেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমরা মেলাতে পারবো যে আমাদের কার কটা উত্তর ঠিক হচ্ছে। তো গত বছর কিন্তু আমি প্রাইমারি টেটে রীতিমতো তোমাদের অনেক কটা ক্লাস করিয়েছিলাম। ইউটিউবে চ্যানেলে অনেক ভিডিও দেয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে আমরা ইভিএস এর প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা দেখে নিই। দেখো, বাঁদিকে ইংলিশ ভার্সন আছে, ডান দিকে আমাদের বেঙ্গলি ভার্সন আছে। তো আমি মোটামুটি বাংলা ইংরেজি দুটো মিলিয়েই আমি উত্তরগুলো তোমাদের বলবো। দেখো, প্রথম যেটা প্রশ্ন রয়েছে 121 নাম্বার, বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট রিমুভ অর্গানিক ম্যাটার ফ্রম ওয়েস্ট ওয়াটার। এই যে ওয়েস্ট ওয়াটার রয়েছে আমাদের, অর্থাৎ বর্জ্য জল, এই বর্জ্য জল থেকে জৈব পদার্থকে আমরা যে অপসারণ করি সেই পদ্ধতিটার নাম এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, কোন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ওয়েস্ট ওয়াটার বর্জ্য জল থেকে জৈব পদার্থটাকে অপসারণ করছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রথম যে অপশনটা রয়েছে ট্রিকলিং ফিল্টার। এই ট্রিকলিং ফিল্টারের দ্বারাই আমরা অপসারণ করছি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, এটা আমাদের ডাব্লিউবি সেট যেটা হলো সেখানেও এই প্রশ্নটা দিয়েছিল সাইলেন্ট স্প্রিং, তার অথারের নাম চেয়েছিল। এখানে দেখো অথারের নাম বলেই দিয়েছে। ঠিক আছে, অথারের নাম এখানে র্যাচেল কার্সন, এটা বলেই দিয়েছে। তো এই বইটা কি সম্পর্কিত, এখানে পরিবেশগত কোন সমস্যাটি বর্ণিত হয়েছে সেটা জানতে চেয়েছে। তাহলে র্যাচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং এ আমাদের বলা হচ্ছে হার্মফুল এফেক্টস অফ পেস্টিসাইড, অর্থাৎ কীটনাশক যেগুলো রয়েছে তার যে ক্ষতিকর প্রভাব, সেই ক্ষতিকর প্রভাবের কথা বলা হয়েছে এই বইতে। পরে 123 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা দেয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? তো এটার উত্তর তোমরা অনেকেই জানো, আমাদের রয়েছে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। তাই তো 1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি লাভ করে, সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। পরের প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যাল কম্পাউন্ডস ইজ রেসপন্সিবল ফর ওজোন হোল ফর্মেশন ইন পোলার রিজিয়ন। অর্থাৎ আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে কি হয় আমরা দেখতে পাই, সেখানে আমাদের ওজোন হোল বা ওজোন গর্ত সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী কোনটা, তার জন্য যে দায়ী রাসায়নিক যৌগ সেটা কোনটা। তাহলে এখানে কোন রাসায়নিক যৌগ দায়ী? এটা হচ্ছে আমাদের ক্লোরিন নাইট্রেট। অপশন ডি, ক্লোরিন নাইট্রেট হচ্ছে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী। এবার একটা পেডাগজি কোশ্চেন রয়েছে, দেখো কি বলা হচ্ছে। প্রাইমারি লেভেল, অ্যাট দ্য প্রাইমারি লেভেল ইভিএস হ্যাজ থিমস ইনস্টিড অফ টপিকস। এবার রিজনে বলছে থিম বেসড ইভিএস লার্নিং diffuses subject barrier and promotes integrated approach which is easy for teacher and learner as compared to topics। অর্থাৎ আমাদের যে ভাবমূল নির্ভর যে পরিবেশ বিদ্যা শিখন, সেটাকে কি করছে, বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে আর সমন্বয়ী ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যেটা বিষয়ের সাপেক্ষে শিক্ষক অথবা শিক্ষার্থীদের কাছে অনেকটাই সহজতর হয়। তো এর অ্যাসারশন হিসাবে দিচ্ছে প্রাথমিক স্তরে পরিবেশ বিদ্যায় বিষয়ের পরিবর্তে ভাবমূল সন্নিবিষ্ট হয়েছে। তো এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের দুটোই ঠিক, দুটোই ঠিক, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ অপশন নাম্বার বি হবে এটার সঠিক উত্তর, কারণ এখানে দুটোই ঠিক। পরেরটা দেখো কি প্রশ্ন দিয়েছে, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্ট দ্যাট কন্টেন্ট জিনস ইন্ট্রোডিউসড ফ্রম আদার স্পেসিস নোন অ্যাজ। অর্থাৎ জিন থেকে বা জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে আমরা কি বলি? এই দুটোকে আমরা কি বলি? এটাকে আমরা বলছি ট্রান্সজেনিক। ঠিক আছে, ট্রান্সজেনিক। এটার উত্তর হচ্ছে অপশন বি। 127 নম্বর প্রশ্ন রয়েছে, খুবই সহজ, অ্যানাড্রোমাস মাছের এক্সাম্পল জানতে চেয়েছে।
নিচের এই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যানাড্রোমাস মাছ তোমাদেরকে বলতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যানাড্রোমাস ফিশ। তাহলে এখানে তো খুবই সহজ, ইলিশ। ইলিশ হচ্ছে আমাদের অ্যানাড্রোমাস ফিশ। তাহলে কেন আমরা ইলিশকে অ্যানাড্রোমাস ফিশ বলছি? কারণ হচ্ছে ইলিশ মাছ স্বাদু জলে জন্মায়, অর্থাৎ মিষ্টি জলে, কিন্তু বড় হওয়ার সময় সে সমুদ্রের জলে চলে যায়। কিন্তু আবার যখন তার ডিম পাড়ার সময় হয়, সে পুনরায় প্রত্যাবর্তন করে স্বাদু জলে বা মিষ্টি জলে। এই জন্য ইলিশ মাছকে আমরা বলছি অ্যানাড্রোমাস মাছ। ঠিক আছে, পরেরটা রয়েছে 128 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যালস ক্যান বি কনসিডার্ড অ্যাজ গ্রিন সলভেন্ট। ঠিক আছে, সবুজ দ্রাবক হিসাবে আমরা কোনটাকে বলবো? তাহলে সবুজ দ্রাবক আমরা বলি অপশন ডি, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড হচ্ছে সবুজ দ্রাবক। 129 নম্বর প্রশ্ন রয়েছে, আইডেন্টিফাই দ্য সিনারিও নট ডিরেক্টলি কজিং অনগোয়িং অ্যানথ্রোপোজেনিক লস অফ স্পিসিস ডাইভার্সিটি ডিনোটেড অ্যাজ দ্য সিক্সথ মাস এক্সটেনশন। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? আমাদের যে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস বা মানব জাতির যে কার্যকলাপ, তার ফলে যে জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা, যেটা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনার প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না। এখানে নট বলেছে, কিন্তু দেখো এই যে এখানে নট বলেছে, কোনটার দ্বারা ঘটছে না সেটাকে তোমাকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে। তাহলে এক্ষেত্রে কোনটার দ্বারা ঘটে না? এটা হচ্ছে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, রিডিউসড ন্যাটালিটি রেট অফ স্পিসিস, অর্থাৎ বিভিন্ন প্রজাতির যে জন্মহার সেটা যে কমে যাচ্ছে তার দ্বারা বা তার সাথে এটা সম্পর্কিত নয়। পরের প্রশ্নটা জীবমণ্ডল চ্যাপ্টার থেকে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস ইজ এ ডেট্রিটাস ফিডার। ডেট্রিটাস বা ডেট্রিটাস ভোজী আমরা কোনটাকে বলি? র্যাবিট, লায়ন, পিজিয়ন, ভালচার। তো অবশ্যই ভালচার, শকুন। শকুন হচ্ছে এর সঠিক উত্তর। পরেরটা পেডাগগি রয়েছে, দেখো বলছে ডিউরিং অনলাইন ক্লাস চলাকালীন হাউ উইল অ্যান ইভিএস টিচার বি এবল টু অ্যাপ্রোপ্রিয়েটলি টিচ ভিজুয়ালি চ্যালেঞ্জ স্টুডেন্ট। অর্থাৎ যারা দৃষ্টিগতভাবে সমস্যার মধ্যে রয়েছে তাদের যখন তুমি অনলাইন ক্লাস নেবে, তো সেক্ষেত্রে তুমি কোন পদ্ধতি ব্যবহার করবে অ্যাজ এ টিচার হিসাবে, কোন পদ্ধতিটা যথাযথ হবে। তো এখানে এই চারটে আমাদের পয়েন্টস রয়েছে, চারটের মধ্যে আমাদের দেখে বলতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে দেখো প্রথম যেটা রয়েছে বাই শেয়ারিং ভয়েস মেসেজ, তাহলে এটা তো অবশ্যই দরকার। ঠিক আছে, বাই পিয়ার এক্সপ্লেনেশন, এটা তো আমাদের যে 3 নাম্বার রয়েছে এটাও দরকার, এবং 4 নাম্বার যেটা রয়েছে এটাও আমাদের দরকার, ইউজ কংক্রিট এক্সপিরিয়েন্স, অর্থাৎ মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করা। তাহলে ওরাল এটার ব্যবহার আমাদেরকে কি করতে হবে? কমাতে হবে। এখানে বলেছে অসংখ্য মৌখিক ব্যবহার বা মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, তাহলে এটা কিন্তু 2 নাম্বারটা আমাদের হবে না। অপশন এখানে হবে 1, 3 এবং 4, অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে 131 নাম্বারের সঠিক উত্তর। এবার কার্বন মনোক্সাইড সম্পর্কে একটা তথ্য দিয়েছে, বেশ 4টে তথ্য, তার মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে কারেক্ট অ্যান্সার কোনটা বা কোনগুলো। তাহলে কার্বন মনোক্সাইড কি বলছে? প্রথমে এটা বলছে একটা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। তারপরে বলছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। 3 নাম্বার বলছে এ কম্পোনেন্ট ইন ডিটারমাইনিং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এ কিউআই যেটাকে আমরা বলি। আর 4 নাম্বার বলেছে এ ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ উদ্বায়ী। ঠিক আছে, ভোলাটাইল। তো এক্ষেত্রে সঠিক কোনটা কার্বন মনোক্সাইড সম্পর্কিত? এখানে যে কটা রয়েছে তার মধ্যে থেকে আমরা 3 নাম্বার অপশনটা শুধু বেছে নিতে পারি। ঠিক আছে, কার্বন মনোক্সাইড সম্পর্কে 3 নাম্বারটা এখানে সঠিক। অর্থাৎ এটা কি কম্পোনেন্ট যেটা ডিটারমাইনিং আমরা কি করি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা মাপার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, মানে সেটা আমরা সিও বা কার্বন মনোক্সাইড দ্বারা বিচার আমরা করে থাকি, এটা স্থির করার একটা উপাদান হিসাবে ব্যবহার হয়। এবার 133 নাম্বার প্রশ্ন রয়েছে, খুবই সহজ প্রশ্ন। সিওপি কনফারেন্স অফ পার্টিস যেটাকে আমরা বলি, এটা 21তম যে কনফারেন্স অফ পার্টিস কি নিয়ে? ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স নিয়ে, যেটা প্যারিসে হয়েছিল, ফ্রান্সের প্যারিসে হয়েছিল। সেটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 2015 সালে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার পরেরটা বলছে যে 2021-22 আর্থিক বছরে ভারতের জনপ্রতি পার ক্যাপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? এখানে কিছু বিদ্যুতের পরিমাণ কিলোওয়াট আওয়ার দিয়ে লেখা রয়েছে। এবার বলতে হবে যে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইলেকট্রিক কনজাম্পশন 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে কত ছিল?
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1255 কিলোওয়াট আওয়ার। পরেরটা দেখো বলেছে এখানে একজন পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কঙ্কালের সাহায্যে তিনি বিভিন্ন রকম অস্থি সন্ধির ধারণা দিচ্ছেন। একজন শিক্ষক বা শিক্ষিকা ধারণা দিচ্ছেন কঙ্কালের সাহায্যে। এবার তিনি কি করছেন, দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল ও সকেট অস্থি সন্ধি নির্দেশ করলেন। এই শারীরস্থানিক অংশসমূহকে শনাক্ত করতে বলছে। তো এই অংশটাকে আমরা কি বলবো, এটা আমরা বলবো হিপ অ্যান্ড শোল্ডার। ঠিক আছে, এটা হচ্ছে অপশন ডি, হিপ অ্যান্ড শোল্ডার। এবার ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা সেটা বের করতে বলেছে। তাহলে মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত ইনকারেক্ট স্টেটমেন্ট যেটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশন ডি, কি মাইক্রোপ্লাস্টিক্স আর ইজিলি বায়োডিগ্রেডেবল সাবস্টেন্সেস। এটা কি বায়োডিগ্রেডেবল? মাইক্রোপ্লাস্টিক হচ্ছে বলছে সহজ জৈব বিয়োজ্য বস্তু। তাহলে এটা এখানে ভুল রয়েছে, ইনকারেক্ট রয়েছে। ঠিক আছে, এবার 137 নম্বর প্রশ্ন বলেছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টক্সিনস প্রডিউসেস রেড টাইডস মেডিয়েটেড প্যারালাইটিক শেলফিশ পয়জনিং ইন হিউম্যানস। অর্থাৎ প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া এটা সৃষ্টি করছে এই যে মানুষের মধ্যে বা মানুষের শরীরে যে রেড টাইডস এর যে মধ্যস্থতা, যেটা কি সৃষ্টি করছে, পিএসপি সৃষ্টি করছে, সেটা কি এটাকে আমাদের বলতে হবে। তাহলে ওয়ান অফ দ্য ফলোইং টক্সিনস কোনটা হবে, এটা হবে অপশন এ। ঠিক আছে, স্যাক্সিটক্সিন হচ্ছে সঠিক উত্তর। এবার এখানে আরো একটা কারেক্ট স্টেটমেন্ট বের করতে বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। কোনটা কারেক্ট, নিচের যে বিবৃতিগুলো দিয়েছে এগুলোর মধ্যে কারেক্ট হচ্ছে আমাদের অপশন বি, মাইগ্রেশন অফ অ্যানিমালস ইজ রিলেটেড টু অ্যাগ্রিগেশন ফর রিপ্রোডাক্টিভ পারপাস। অর্থাৎ প্রাণীদের যে পরিযান সেটা কি প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। 139 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, খুব সহজ প্রশ্ন দিয়েছে এটা, এয়ার পলিউশন রেজাল্টিং ফ্রম ভলকানিক ইরাপশন। আমাদের যে আগ্নেয়গিরির মাধ্যমে যে অগ্নুদ্গম বা অগ্নুৎপাত হচ্ছে তার ফলে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস, যেটা ডিটেক্ট করছে মানে যেটা বেরাচ্ছে কোন যৌগ বা যৌগিক পদার্থ যেটা পরিমাপের মাধ্যমে আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে বায়ু দূষণকে শনাক্ত করছি। তাহলে আগ্নেয়গিরি থেকে অনেক গ্যাসই বেরোয়, তার মধ্যে একটা গ্যাস হচ্ছে এখানে অপশন এ, সালফার ডাই অক্সাইড। এছাড়াও আরো অনেক গ্যাস বেরোয়, কার্বন ডাই অক্সাইড থেকে আরম্ভ করে আরো অনেক রকম গ্যাসই বেরোয়, কিন্তু এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড নেই সেই জন্য আমরা এখানে সালফার ডাই অক্সাইড অপশনটা নিলাম। এবার 140 নম্বর প্রশ্ন, এটাও পেডাগজি থেকে দেখো দিয়েছে অনেকটা, যে একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক রূপে বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটা বিতর্ক সভা বা ডিবেটের আয়োজন করা হয়েছে। এবার বিভিন্ন শিক্ষার্থীরা তাদের বিভিন্ন রকম মতামত দিলেন। এবার আমরা সেই মতামত থেকে কি পেলাম, আমরা বলতে পারছি যে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার বা গন্ডার শুশুক, সর্পগন্ধা, মেরু ভল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। মানে এগুলো কি হচ্ছে, এই প্রাণীগুলো বা উদ্ভিদগুলো পরিবেশ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, এগুলোর হ্রাস ঘটছে, সংখ্যা হ্রাস হচ্ছে। এইবার এই যে আমরা সিদ্ধান্তে আসলাম, এখান থেকে আমরা কি বলতে পারি কেন হচ্ছে, এগুলোর কারণ হিসাবে আমরা কি বলতে পারি। প্রথম কারণই হচ্ছে এদের বাসস্থান আমরা ধ্বংস করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ। তারপর হচ্ছে চোরা শিকারের জন্য হচ্ছে, বা পলিউশনের জন্য হচ্ছে, জলবায়ুর পরিবর্তন এবং তার সাথে সাথে গ্লোবাল ওয়ার্মিং এর কারণটাও আমরা এক্ষেত্রে বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 141 নম্বর প্রশ্ন বলছে, আইডেন্টিফাই দ্য লিস্ট হার্মফুল ডিরেক্ট থ্রেট ফর ম্যারাইন ইকোসিস্টেম। ঠিক আছে, কম ক্ষতিকারক বলছে, লিস্ট হার্মফুল। তাহলে কোনটাকে আমরা বলবো লিস্ট হার্মফুল, যেটা ম্যারাইনের ক্ষেত্রে বা আমাদের যে সামুদ্রিক বাস্তুতন্ত্র রয়েছে তার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা বলবো চেঞ্জেস ইন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। ঠিক আছে, আমাদের যে বায়ুর গুণমান বা এয়ার কোয়ালিটি, তার যে বায়ুর গুণমান সূচকের পরিবর্তন। ঠিক আছে, এটা আমরা বলছি এটা কি লিস্ট হার্মফুল হচ্ছে, কম ক্ষতিকারক ম্যারাইন ইকোসিস্টেমের ক্ষেত্রে। এবার আরো একটা প্রশ্ন ওই বিদ্যুৎ উৎপাদনের জায়গা থেকেই দিয়েছে, হাউ মাচ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইজ রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার টু প্রডিউস 1 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রম কোল। এই যে আমরা কয়লা থেকে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি, তো
তো সেক্ষেত্রে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হচ্ছে। আমরা 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করছি, তাতে কতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, কার ফলে? এই যে কয়লার দহন হচ্ছে তার ফলে কতটা বেরোচ্ছে। এটার উত্তর হবে 2 থেকে 3 পাউন্ড। ঠিক আছে, 2 থেকে 3 পাউন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 143 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যালগাল ব্লুম। ঠিক আছে, অর্থাৎ শৈবাল যে ব্লুম, অর্থাৎ শৈবালের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এটার সাথে কোনটা যুক্ত নয়? নট অ্যাসোসিয়েটেড, এটার সাথে যুক্ত নয় হচ্ছে চেঞ্জ অফ ওশিয়ান কারেন্ট, অর্থাৎ মহাসমুদ্র স্রোতের যে পরিবর্তন, এটা শৈবালের সংখ্যা বৃদ্ধির সাথে জড়িত নয়। পরেরটা এল নিনো থেকে দেখো প্রশ্ন দিয়েছে, সহজ প্রশ্ন, যারা জানো এল নিনো বা লা নিনা সম্পর্কে তারা সহজেই উত্তরটা করতে পারবে। In which of the following phases surface water temperature phenomenon on ENSO অর্থাৎ El Nino Southern Oscillation of Equatorial Pacific Ocean is called El Nino phase? এল নিনোটা কি ধরনের? শীতল পর্যায়, উষ্ণ পর্যায়, স্বাভাবিক না হিমায়িত পর্যায়? আমরা জানি এল নিনো যদি হয় তাহলে সেটা ওয়ান ফেজ, আর লা নিনা হলে সেটা কোল্ড, উল্টোটা হবে। ঠিক আছে, লা নিনা যদি বলতো তাহলে কোল্ড ফেজ অপশন হতো। ঠিক আছে, 145 নম্বর প্রশ্ন দেখো, বলেছে which of the two following brain centers act as global positioning system in humans? অর্থাৎ নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্রে মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হিসাবে কাজ করে? তাহলে জিপিএস হিসাবে কাজ করে কোনটা? অপশন এ হবে সঠিক উত্তর। 146 নম্বর প্রশ্ন, দ্য লুজ material produced during weathering of rocks may become consolidated. The process is known as? এই যে শিলাতে যে আবহবিকার হচ্ছে, আবহবিকারের ফলে কি হচ্ছে? আলগা উপাদানগুলো যে প্রণালীতে একীকৃত হয় সেটাকে আমরা কি বলি? এই প্রণালীটাকে কি বলি? দেখো শিলা বলেছে এখানে। ঠিক আছে, তাহলে শিলা মানে এটা সহজেই দেখে আমরা বলতে পারবো লিথিফিকেশন। ঠিক আছে, মানে লিথোস্ফিয়ার মানে শিলামণ্ডল, তাহলে সেক্ষেত্রে এটা লিথিফিকেশনই হবে। এবার 147 নম্বর প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস ইজ এ বেন্থিক ইনভার্টেব্রেট? ঠিক আছে, তাহলে অমেরুদণ্ডী কোনটা? যেটা বেন্থিক। ঠিক আছে, অমেরুদণ্ডী প্রাণী এখানে কোনটা হবে? এখানে হবে আমাদের অপশন বি, সি অ্যানিমন। ঠিক আছে, অপশন বি হবে সি অ্যানিমন। 148 নম্বর প্রশ্ন পেডাগজি থেকেই দিয়েছে, being an EVS teacher, your intention is to familiarize rocks and minerals to your learner. মানে তুমি পরিচিতি কাদের সাথে ঘটাবে? ছাত্রছাত্রীদের শিলা আর খনিজের সাথে তুমি পরিচিতি ঘটাচ্ছ। এবার একজন তোমাকে প্রশ্ন করছে যে অধিকাংশ খনিজ ও শিলাতে যে মৌলটি পাওয়া যায়, মানে কোন মৌল সব থেকে বেশি পাওয়া যায় বেশিরভাগ খনিজ বা শিলাগুলোতে? যে খনিজ সব থেকে বেশি পাওয়া যায় বা মৌল পাওয়া যায় তার নাম হচ্ছে সিলিকন। ঠিক আছে, সিলিকনের পরিমাণই আমরা বেশি দেখতে পাই। এবার 149 নম্বর প্রশ্নে বলছে যে পরিবেশ বিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন, আর সেই যে হটস্পট অঞ্চল সেখানে আমরা বিপন্ন উদ্ভিদ আর প্রাণী নিয়ে আলোচনা করলাম। এই নিয়ে যে পারস্পরিক একটা আলোচনা হলো শিক্ষার্থীদের নিজেদের মধ্যে, তাহলে সুন্দারল্যান্ড হটস্পট সম্পর্কে নিচের কোনটা তারা সঠিক বলে বুঝবে বা কোনটা সঠিক? তাহলে সুন্দারল্যান্ড দেখেই আমরা প্রথমতই সুন্দারল্যান্ড যে জিওগ্রাফিক্যাল এরিয়ার অন্তর্গত সেটা জানলেই আমরা এটার উত্তর করতে পারবো। অর্থাৎ সুন্দারল্যান্ড অন্তর্গত হচ্ছে নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, এর সাথে র্যাফলেশিয়া যুক্ত হবে ফ্লোরা হিসাবে, আর ফোনা হিসাবে প্রাণী হিসাবে ওরাংওটাং যুক্ত হয়ে যাবে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 150 কোশ্চেন নাম্বার 150 লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে? এই হাইড্রোপনিক্স পদ্ধতিটা কি? এই হাইড্রোপনিক্স পদ্ধতিটা হচ্ছে মৃত্তিকাবিহীন অবস্থা, অর্থাৎ সয়েললেস কন্ডিশন। মৃত্তিকাবিহীন অবস্থা হচ্ছে হাইড্রোপনিক্স পদ্ধতি আমরা বলে থাকি। তাহলে এই হচ্ছে পরিবেশবিদ্যার মোট 30টা প্রশ্ন। আমি আমার স্বল্প নলেজ থেকে তোমাদের উত্তরগুলো দিলাম। আমি এটা বলছি না যে এখানে যে 30টা প্রশ্নের উত্তর আমি দিলাম যে সমস্তটাই পর্ষদ থেকে এগুলোই উত্তর নেওয়া হবে, তাও আমি আমার অ্যানালাইসিস বা স্বল্প জ্ঞান থেকে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এর থেকে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে কার কটা ঠিক হচ্ছে না হচ্ছে। আমি আবারও বলছি, এগুলো প্রত্যেকটাই যে 30-এর মধ্যে 30টাই যে পর্ষদ নেবে এর কোনো নিশ্চয়তা বা গ্যারেন্টি আমি দিচ্ছি না।
আমি আমার অ্যানালাইসিস থেকে তোমাদের একটা ধারণা দেওয়ার জাস্ট চেষ্টা করলাম যে এই উত্তরগুলো হতে পারে। তবে এটা আমি বলে রাখছি, আমি যে উত্তরগুলো তোমাদের বললাম এটা কিন্তু 95% আমি অ্যাকুরেট বলার চেষ্টা করলাম। এবার কিছু কিছু প্রশ্নের উত্তর 2 থেকে 3টে প্রশ্নের উত্তর চেঞ্জ হলেও হতে পারে। তো প্রত্যেকে একটু কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এরপর আমি ধাপে ধাপে তোমাদের বাকি যে টপিকগুলো রয়েছে বা পার্টগুলো রয়েছে, ম্যাথামেটিক্স পার্ট বা ইংলিশ পার্ট, সেগুলো ধাপে ধাপে আমি তোমাদের এই চ্যানেলে দেবো। তো চ্যানেলে যারা নতুন আছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আগামীতে তোমরা টেট রিলেটেড বা এনটিএ নেট সেট রিলেটেড তোমরা তো অনেক ভিডিও পাচ্ছই। তো এছাড়াও আরো যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে বা জব এক্সামগুলো রয়েছে তার ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।